তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো আজকে আমি সাইকোলজি নিয়ে তোমাদের বলবো। সাইকোলজির আজকে মনোবিজ্ঞান এবং তার পদ্ধতি, সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, মনোবিদ্যা হলো মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। মনোবিদ্যার এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়াটসন। তিনি একজন মার্কিন মনোবিজ্ঞানী ছিলেন। 1913 সালে মনোবিজ্ঞানের আচরণবাদের প্রতিষ্ঠা হিসাবে কিন্তু তিনি পরিচিত ছিলেন, এবং তিনি মনোবিদ্যার বিষয়বস্তু হিসাবে চেতনা বা আভ্যন্তরীণ মানসিক অবস্থা নয়, বরং তিনি বলেছিলেন যে পর্যবেক্ষণযোগ্য আচরণ বা অবসার্ভেবল বিহেভিয়ারকে গুরুত্ব দেওয়া উচিত। এবং তিনি বলেছিলেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য বিহেভিয়ার। মানে কি, এই সংজ্ঞা অনুযায়ী মানুষের এমন সকল কাজ যা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করা যায়, সেগুলি হচ্ছে মনোবিদ্যার প্রধান অধ্যয়ন বিষয়। এর পরেরটা রয়েছে, দেখো পরের কোশ্চেনটা, মনোবিদ্যা হলো মানুষের সঙ্গে সম্বন্ধযুক্ত ব্যক্তির ক্রিয়াকলাপ সম্বন্ধীয় বিজ্ঞান। এটা কার উক্তি? এটা বলেছিলেন হচ্ছে উডওয়ার্থ। রবার্ট এস উডওয়ার্থ একজন প্রভাবশালী মার্কিন মনোবিজ্ঞানী ছিলেন। তিনি বলেছিলেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়ালস ইন রিলেশন টু দ্য এনভায়রনমেন্টস। মানে কি, এই সংজ্ঞায় কিন্তু মানুষের আচরণ এবং পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই উডওয়ার্থের মতে কিন্তু শুধু উদ্দীপনা এবং প্রতিক্রিয়া নয়, বরং ব্যক্তির যে আভ্যন্তরীণ অবস্থা, সেই আভ্যন্তরীণ অবস্থা এবং পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে মনোবিদ্যাকে ব্যাখ্যা করতে হবে। তিনি কিন্তু এটা বলেছিলেন যে কি, শুধু উদ্দীপনা এবং প্রতিক্রিয়া নয়, বরং ব্যক্তির যে আভ্যন্তরীণ অবস্থা রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে আভ্যন্তরীণ অবস্থা এবং পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় কিন্তু মনোবিদ্যাকে নিয়ে ব্যাখ্যা করা উচিত। জীবের মানসিক ক্রিয়া সম্পর্কে বিজ্ঞান হলো মনোবিদ্যা। এটা কার উক্তি? এটা বলেছিল হচ্ছে গিলফোর্ড। গিলফোর্ড ছিলেন কিন্তু আমেরিকান একজন মনোবিজ্ঞানী, যিনি মানব বুদ্ধিমত্তার গঠন নিয়ে গবেষণা করেছিলেন এবং এই স্ট্রাকচারস অফ ইন্টেলেক্টস এবং মডেলের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তিনি মনোবিদ্যাকে সংজ্ঞায়িত করেছিলেন এইভাবে: সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য মেন্টাল অ্যাক্টিভিটিস অফ এ লিভিং অর্গানিজম। জীবের মানসিক ক্রিয়া সম্পর্কীয় বিজ্ঞানই হলো মনোবিদ্যা। সাইকোলজি শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, সাইকি অ্যান্ড লগোস। সাইকি যার অর্থ কি আত্মা, মন বা চেতনা, আর লোগোস এর অর্থ কিন্তু চর্চা, বিশ্লেষণ বা বিজ্ঞান। অতএব সাইকোলজি শব্দের আক্ষরিক অর্থ কি আত্মা বা মনের অধ্যয়ন। যদিও আধুনিক যুগে মনোবিদ্যা মানসিক ক্রিয়া ও আচরণগত অধ্যয়ন হিসাবে বিবেচিত হয়, এর মূল শব্দগত উৎপত্তি কিন্তু এই দুটো প্রাচীন গ্রিক শব্দ থেকেই। এই দুটো কিন্তু গ্রিক শব্দ, সাইকি অ্যান্ড লোগোস। পর্যবেক্ষণ পদ্ধতিকে কি বলা হয়? এর পরের কোশ্চেনটা দেখো, পর্যবেক্ষণ পদ্ধতিকে বলা হয় বিষয়গত পদ্ধতি, বস্তুনিষ্ঠ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। এই সবকটাই কিন্তু আমরা যখন অপরের মনের দেহগত বা অন্য প্রকারের বহিঃপ্রকাশ লক্ষ্য করাই হলো কিন্তু পর্যবেক্ষণ। এই পদ্ধতিকে বস্তুনিষ্ঠ বা বিষয়নিষ্ঠ পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিকে পরোক্ষ পদ্ধতিও বলা হয়ে থাকে। এবং পর্যবেক্ষণের ভিত্তি হলো কি অন্তর্দর্শন, কারণ অন্তর্দর্শনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের যে লব্ধ অভিজ্ঞতাগুলোর মাধ্যম দিয়ে ব্যক্তি কিন্তু অপরের মনের অবস্থা সম্পর্কে জানতে পারে। যেমন ভ্রুকুটি, দাঁত কড়মড় করা, বুদ্ধিমুষ্টি গর্জন প্রভৃতি থেকে অনুমান করে নিতে পারি কিন্তু লোকটা ক্রুদ্ধ হয়ে আছে। তাহলে
অপরের মনের দেহগত বা অন্য প্রকারের বহিঃপ্রকাশ লক্ষ্য করাই হচ্ছে কিন্তু পর্যবেক্ষণ। ঠিক আছে। আচরণবাদের প্রবর্তক কে? আচরণবাদের প্রবর্তক হচ্ছে ওয়াটসন। আচরণবাদ এটা কিন্তু মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ধারা, যেখানে বলা হয়েছিল যে এই পর্যবেক্ষণযোগ্য আচরণ যা বাহ্যিক ক্রিয়াকলাপের ওপর ভিত্তি করে অন্তর্দর্শন বা আত্ম অভিজ্ঞতার ওপর নয়। ওয়াটসন 1913 সালে কিন্তু একটা বিখ্যাত রচনায় সাইকোলজি অ্যাজ দ্য বিহেভিয়ারিস্ট ভিউজ ইট এই আচরণবাদের সূচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে সাইকোলজি শুড বি পিওরলি অবজেক্টিভ অ্যান্ড দ্য এক্সপেরিমেন্টাল ব্রাঞ্চ অফ দ্য ন্যাচারাল সায়েন্স। ওয়াটসনের মতে মন বা চেতনার বিশ্লেষণের চেয়ে কিন্তু উত্তেজনা বা প্রতিক্রিয়া স্টিমুলাস রেসপন্স সম্পর্ক বিশ্লেষণে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অতএব আচরণবাদের প্রবর্তক ছিলেন কিন্তু ওয়াটসন, আর তিনি কিন্তু মনোবিজ্ঞানকে সাইকোলজিকে কিন্তু পরীক্ষণযোগ্য এবং বৈজ্ঞানিক করে তোলার উপর ভিত্তি স্থাপন করেছিলেন। এরপরে আছে যে পদ্ধতির সহায়তায় মানুষ নিজের মনে কি করছে, মানুষের নিজের মনে কি করছে সেটাকে জানতে পারে, সেটাকে কি বলা হয়? অন্তর্দর্শন পদ্ধতি। কারণ অন্তর্দর্শন শব্দের অর্থ কি? যে নিজের মনের ভেতরে কি হচ্ছে নিজের মানসিক অবস্থার কিন্তু বিশ্লেষণ করা। যখন কেউ বলে আমি দুঃখিত বোধ করছি, এই সমস্যায় আমি চিহ্নিত, তখন সে আসলে কিন্তু অন্তর্দর্শন পদ্ধতির মাধ্যম দিয়ে নিজের মানসিক অবস্থাকে জানতে পারে। এরপরে যে কোশ্চেনটা আছে, শিশু মন ও প্রাণী মন সম্পর্কে জানা যায় কোন পদ্ধতির সাহায্যে? এটা কিন্তু হবে পর্যবেক্ষণ। অন্তর্দর্শন কি? যেখানে আমরা নিজেদের অনুভূতি বা মানসিক অবস্থা সম্পর্কে জানতে পারি শুধুমাত্র নিজেদের, কিন্তু শিশু এবং প্রাণী এই ক্ষমতা রাখে না, কারণ তারা নিজেদের আভ্যন্তরীণ মানসিক অবস্থা ভাষায় কিন্তু প্রকাশ করতে পারে না। শিশু এবং প্রাণী কিন্তু নিজেদের মানসিক বা আভ্যন্তরীণ অবস্থা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না। অতএব শিশু ও প্রাণীর মানসিক প্রক্রিয়া বোঝার জন্য কিন্তু এই পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে গবেষক বাহ্যিক আচরণ, অভিব্যক্তি, প্রতিক্রিয়া ইত্যাদি লক্ষ্য করে মানসিক অবস্থা সম্পর্কে ধারণা করেন। কোনো শিশু যখন কাঁদে, হাসে, রাগ করে, গবেষক তার আচরণ পর্যবেক্ষণ করে বোঝে যে কি সে অনুভব করছে। এবং কোনো প্রাণী যখন বিপদের সময় দৌড়ে পালায়, এটা কিন্তু পর্যবেক্ষণ করে বোঝা যায় যে সেই প্রাণীটা ভয় পাচ্ছে। এরপরে যে কোশ্চেনটা আছে, কোন পদ্ধতির সাহায্যে অপরের মনকে জানা যায়? অপরের মন, অবভিয়াসলি এটা হবে পর্যবেক্ষণ, কারণ অন্তর্দর্শন পদ্ধতিতে কি? অন্তর্দর্শন পদ্ধতিতে মানুষ নিজের মানসিক অবস্থা বা অভিজ্ঞতাকে পর্যবেক্ষণ করে। এটা কিন্তু তার নিজ অভিজ্ঞতা জানার একটা পদ্ধতি। কিন্তু এই পর্যবেক্ষণ হলো এমন একটা পদ্ধতি যেখানে আমরা অপরের বাহ্যিক আচরণ, মুখের অভিব্যক্তি, শরীরের ভাষা ইত্যাদি দেখে তার আভ্যন্তরীণ যে মানসিক অবস্থা, তার অভ্যন্তরে তার ভেতরে কি চলছে সেটা আমরা অনুমান করি কিন্তু এই পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে। এরপরে যে কোশ্চেনটা আছে, অন্তর্দর্শন পদ্ধতিটা হলো কিন্তু নিজের মধ্যে ব্যক্তিনিষ্ঠ। অ্যান্সার কি? ব্যক্তিনিষ্ঠ। কারণ অন্তর্দর্শনের অর্থ হলো কি? নিজের মনের সাহায্যে নিজেরই মানসিক অবস্থাকে সুস্পষ্টভাবে জেনে নেওয়া। কারণ অন্তর্দর্শন হলো কিন্তু অন্তঃপ্রত্যক্ষকরণ। অন্তর্দর্শনের ক্ষেত্রে কিন্তু মন নিজের কার্যকলাপ নিজেই প্রত্যক্ষ করে থাকে, এবং অন্তর্দর্শন পদ্ধতি কিন্তু ব্যক্তিনিষ্ঠ হয়ে থাকে, কারণ অন্তর্দর্শনকে কিন্তু ডাইরেক্ট সাক্ষাৎ মেথড, নিজের মনের সাহায্যে আমরা নিজের মানসিক অবস্থাকে জানতে পারি। তাহলে মনোবিজ্ঞানী স্টাউটের ভাষায় এটাকে বলা হয় কি? ব্যক্তি নিজের অভিজ্ঞতার প্রতি নিজেই যখন মনোযোগী হয় তখনই সেটাকে বলা হয় কি? অন্তর্দর্শন। এরপরে
এরপরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো, যে অবস্থার পরিবর্তন ঘটিয়ে মানস বৃত্তির ওপর তার প্রভাব লক্ষ্য করা যায় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে নিরপেক্ষ ভেদ্য। কারণ মনোবিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতিতে দুটো মূল ভেদ্য থাকে, একটা হচ্ছে নিরপেক্ষ ভেদ্য আর একটা হচ্ছে সাপেক্ষ ভেদ্য। নিরপেক্ষ ভেদ্য হলো সেই উপাদান যা অবস্থা যার পরিবর্তনের মাধ্যমে মানুষ বৃত্তি, আমাদের যে মানসিক প্রক্রিয়াগুলো রয়েছে যেমন চিন্তা, অনুভব, আচরণ, এগুলোর মধ্যে একটা প্রতিক্রিয়া হয় এবং গবেষক ইচ্ছাকৃতভাবে এই উপাদানটা পরিবর্তন করে থাকে যাতে দেখা যায় যে এই মানস বৃত্তিগুলোর উপর কি প্রভাব ফেলছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের, যদি আপনি জানানোর উপায় পরিবর্তন ঘটিয়ে ছাত্রদের ফলাফলের উপর প্রভাব দেখতে চান তাহলে শিক্ষাদানের ধরন হবে কিন্তু নিরপেক্ষ ভেদ্য আর ফলাফলটা হবে কিন্তু সাপেক্ষ ভেদ্য। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো, কোন অবস্থার পরিবর্তনের ফলে ব্যক্তির যে মানসিক অবস্থার পরিবর্তন হয় তাকে বলা হয় কি হবে? এটা কিন্তু সাপেক্ষ ভেদ্য হবে। মনোবিজ্ঞানের ভাষায় সাপেক্ষ ভেদ্য হলো সেই মানস বৃত্তি যেমন আচরণ, প্রতিক্রিয়া, স্মরণ শক্তির পরিবর্তন যা নিরপেক্ষ ভেদ্য বা পরীক্ষার শর্তাবলীর পরিবর্তনের ফলে ঘটে। যেমন শিক্ষকের শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন করার জন্য ছাত্রদের কিন্তু পারফরমেন্সের পরিবর্তন দেখা যায়। তাহলে পারফরমেন্সের যে পরিবর্তন হচ্ছে ছাত্রদের, এটা কিন্তু সাপেক্ষ ভেদ্য। পরীক্ষণ পদ্ধতিতে যে সমস্ত অবস্থাগুলোর পরিবর্তন সম্ভব সেগুলোকে বলা হয় কি? ভেদ্য। কি বলা হয়? ভেদ্য। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ভেদ্য। মানে কি? পরীক্ষণ পদ্ধতিতে এমন একটা উপাদান বা শর্ত যা পরিবর্তনযোগ্য এবং যার পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা ব্যক্তির মানসিক আচরণ বা তার যে ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলোর মধ্যে পরিবর্তন বিশ্লেষণ করতে পারি। ব্যক্তির নিজের অভিজ্ঞতার প্রতি মনোযোগী হওয়া অন্তর্দর্শন উক্তিটি করেন কিন্তু স্টাউট। তাহলে ব্যক্তির নিজের অভিজ্ঞতার মনোযোগী হওয়াই অন্তর্দর্শন, এটা কিন্তু করেন কে? স্টাউট। অন্তর্দর্শন হলো এক ধরনের মনস্তাত্ত্বিক পদ্ধতি যেখানে ব্যক্তি কিন্তু নিজের অভ্যন্তরীণ মানসিক অবস্থা, অনুভূতি ও চিন্তার প্রতি সরাসরি মনোযোগ দেয় এবং সেই অভিজ্ঞতাটা পর্যবেক্ষণ করে থাকেন। স্টাউট কি বলেছিলেন? অন্তর্দর্শনকে বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন যে নিজের মানসিক অভিজ্ঞতা বা মনের অবস্থার প্রতি মনোযোগী হওয়াটাই কিন্তু অন্তর্দর্শন। এরপরের কোশ্চেনটা দেখো, অন্তর্দর্শন পদ্ধতিটি হলো কিন্তু পাত্রগত পদ্ধতি। কারণ অন্তর্দর্শন পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ব্যক্তি কি করে থাকে, যেখানে ব্যক্তি হচ্ছে নিজের মানসিক অবস্থা, চিন্তা, অনুভূতি, আবেগ ইত্যাদি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে থাকে। এই পর্যবেক্ষণ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ নিজেই নিজের পাত্র মানে কি? সাবজেক্ট হয়ে কাজ করছে। পাত্র বলতে বোঝানো হয় কি? যিনি অভিজ্ঞতা করছেন এবং যিনি সেই অভিজ্ঞতাকে অধ্যয়ন করছেন। তাহলে অন্তর্দর্শনে অধ্যয়নের বিষয় এবং অধ্যয়নের অধিকারী কিন্তু সেই একই ব্যক্তি। এই অন্তর্দর্শনকে বলা হয় কি? পাত্রগত পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতিতে যার উপস্থিতি প্রয়োজন তা হলো কিন্তু পরীক্ষক এবং পরীক্ষণ পাত্র। পরীক্ষণ পদ্ধতি হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি। মনে রাখবে কি? পরীক্ষণ পদ্ধতি একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে কি হয়? যার মাধ্যমে মনস্তাত্ত্বিক ঘটনাগুলোকে নিয়ন্ত্রিত অবস্থায় পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হয়। পরীক্ষক এবং পরীক্ষণ বা পাত্র, পরীক্ষক মানে কি? যিনি পরীক্ষাটা পরিচালনা করছে, আর পরীক্ষণ পাত্র মানে কি? যার উপর পরীক্ষাটা চালানো হচ্ছে এবং যার আচরণ বা প্রতিক্রিয়া পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে। এরপরে কোশ্চেনটা দেখো, অপর ব্যক্তির মনের দেহগত বা অন্যান্য প্রকারের বহিঃপ্রকাশ লক্ষ্য করে তার মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকে কি বলা হয়? পর্যবেক্ষণ। কারণ পর্যবেক্ষণ পদ্ধতি হলো এমন একটা গবেষণা পদ্ধতি যেখানে গবেষক কোনো ব্যক্তির বাহ্যিক আচরণ, দেহভঙ্গি, অঙ্গভঙ্গি, চেহারার ভাব, কথা বলার ধরন ইত্যাদি লক্ষ্য করে তার মধ্যে যে আভ্যন্তরীণ মানসিক অবস্থা সেটাকে বোঝার চেষ্টা করে থাকে।
এরপরের কোশ্চেনটা দেখো কি আছে, কোন পদ্ধতিকে দেশ কাল বাহ্য অবস্থার উপর নির্ভর করতে হয় না? এটা কি হবে অ্যান্সার? অন্তর্দর্শন পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেখানে কিন্তু নিজের মানসিক অবস্থা, অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে পর্যবেক্ষণ করা হয়। এটা কিন্তু একটা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করা হয়। এখানে কিন্তু ব্যক্তি অন্যরা কি করছে বা কোনো দেশ কাল বাহ্য অবস্থার উপর কিন্তু নির্ভর করতে হয় না অন্তর্দর্শন পদ্ধতিতে। কেননা সেখানে ব্যক্তি নিজের মানসিক অবস্থা এইগুলোকে নিয়ে উপলব্ধি করে, নিজের অনুভূতি অভিজ্ঞতা এগুলোকে নিয়ে উপলব্ধি করে থাকে। তাহলে এরপরের কোশ্চেনটা দেখো, আধুনিক মনোবিদ্যা কোন শ্রেণীর বিজ্ঞান? এটা কিন্তু বস্তুনিষ্ঠ। যদি বলা হয় আধুনিক মনোবিদ্যা কোন শ্রেণীর বিজ্ঞান, কারণ আধুনিক মনোবিদ্যা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি, পরীক্ষণ, পর্যবেক্ষণ, সংখ্যাগত বিশ্লেষণ এগুলোকে ব্যবহার করে থাকে। এই জন্য আধুনিক মনোবিদ্যা বিজ্ঞান হিসাবে কিন্তু বস্তুনিষ্ঠ হয়ে উঠেছে। তারপরে কোশ্চেনটা দেখো, মনোবিজ্ঞানে পরীক্ষণ পদ্ধতির সুবিধা হলো। মনোবিজ্ঞানে পরীক্ষণ পদ্ধতির সুবিধা হলো মানসিক এবং দৈহিক উভয় দিকেই কিন্তু জানা যায়। পরীক্ষণ পদ্ধতি কি? এক্সপেরিমেন্টাল মেথডস। এটা মানে হলো হচ্ছে মনোবিজ্ঞান সাইকোলজির একটা বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে গবেষক কি করে থাকে, একটা নিয়ন্ত্রিত পরিবেশে ভ্যারিয়েবলস গুলোকে নিয়ন্ত্রণ করে আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করে থাকে। এই পদ্ধতির মাধ্যমে কেবল ব্যক্তির মানসিক অবস্থা নয়, শোনো ভালোভাবে, এই পদ্ধতির মাধ্যমে কেবল ব্যক্তির মানসিক অবস্থা নয় বরং তার সঙ্গে তার দৈহিক প্রতিক্রিয়া, যেমন সে হৃদস্পন্দন নিচ্ছে, তার রক্তচাপ, পেশি সংকোচন এইগুলোকে যাচাই করা সম্ভব হয়। তাই পরীক্ষণ পদ্ধতি দ্বারা কিন্তু মানসিক এবং শারীরিক উভয় দিক সম্পর্কে তথ্য পাওয়া যায়। এটা কিন্তু একটা নির্ভরযোগ্য, যাচাইযোগ্য এবং রিপ্লিকেবল, পুনরাবৃত্তিযোগ্য হওয়ায় গবেষণায় ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা এইটুকুনি থাক, এই 20টা কোশ্চেনের আজকে সলভ করলাম আমরা কোশ্চেন অ্যান্সার। ওকে।